প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আমার আজকের এই নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এছাড়াও আমার ক্লাসটি যারা দেখছেন তাদের সবার প্রতি হৃদয়ের অন্তরস্থল থেকে গভীর কৃতজ্ঞতা ও অভিনন্দন। আমি অনার্স 4th ইয়ারের প্লান্ট ব্রিডিং বা উদ্ভিদ সুপ্রজনন বিদ্যার উপর আজকে পাঠদান করব। আজকে আমার পাঠদানের যে বিষয়বস্তু সেটি অবজেক্টিভস অফ প্লান্ট ব্রিডিং। একটি উদ্ভিদ সুপ্রজনন বিদ্যার কি কি উদ্দেশ্য লক্ষ্য থাকতে পারে সেই বিষয় নিয়ে আজকে আমার ক্লাসটি সাজিয়েছি। আশা করি স্টুডেন্ট যারা দেখছো তাদের ভালো লাগবে এবং যারা দেখছো না তারা পরবর্তীতে যে ইউটিউব থাকবে সেখান থেকে তোমরা এই ক্লাসগুলি দেখে নেওয়ার সুযোগ রয়েছে। তো এখন আমরা শুরু করছি অবজেক্টিভস অফ প্লান্ট ব্রিডিং। তো এর প্লান্ট ব্রিডিংস এর চ্যাপ্টার 1 এর একটি বিষয়। পূর্বে আরো দুটি ক্লাস আমি এই চ্যাপ্টারের উপর নিয়েছি। সেই বিষয়গুলির ধারাবাহিকতায় আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে অবজেক্টিভস অফ প্লান্ট ব্রিডিংস। তো আমরা শুরু করতে যাচ্ছি প্লান্ট ব্রিডিংস এর উদ্দেশ্য এবং লক্ষ্যগুলি কি হয়ে থাকে। প্লান্ট ব্রিডিংস সম্পর্কে আমরা ডেফিনেশনে জেনেছি যে উদ্ভিদ সুপ্রজনন বিদ্যা এমন একটি ফলিত শাখা যেখানে উদ্ভিদের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের পরিবর্তন করা হয় এবং সেই পরিবর্তনটা হয় কৌলিক পর্যায়ে, অর্থাৎ জেনেটিক্যাল মেটেরিয়ালস লেভেলে হবে। এর ফলে আমরা যে উদ্ভিদটি পেয়ে থাকি সে উদ্ভিদটি অবশ্যই উন্নত গুণ সম্পূর্ণ হয়ে থাকে এবং মানব জাতির কল্যাণের জন্য সেটি ব্যবহৃত হয়ে থাকে এবং আর্থিকভাবেও আমরা বেনিফিশিয়ারি হয়ে থাকি। এই ধরনের লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখেই প্রজননবিদরা তাদের একটি নির্ধারিত বা কাঙ্ক্ষিত উদ্ভিদের পরিবর্তন ঘটিয়ে থাকে। তাই প্রজননবিদদের বিভিন্ন বিষয়েও পারদর্শী হতে হয়, যেটা আমরা গত ক্লাসে দেখেছি। কারণ বিভিন্ন বিষয়ে যদি জ্ঞান না থাকে বা নলেজ না থাকে তাহলে কিন্তু একটি উদ্ভিদের সুপ্রজনন বা কৌলিক যে বিষয়টির পরিবর্তন ঘটিয়ে নতুন একটি কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পূর্ণ উদ্ভিদ উৎপাদন করা সেটি কিন্তু সম্ভব হয় না। সেজন্য অবশ্যই প্রজননবিদদের বিভিন্ন ধরনের গুণাবলী থাকা প্রয়োজন, যে বিষয়গুলি গত ক্লাসে আমরা দেখেছি। তো আজকে এখন আমরা দেখব এই প্লান্ট ব্রিডিং বা উদ্ভিদ সুপ্রজননের জন্য প্লান্ট ব্রিডার্স বা উদ্ভিদ সুপ্রজননবিদগণ কি কি বৈশিষ্ট্য বা অবজেক্টিভসকে লক্ষ্য রেখে তারা কাজ করে থাকে। তার ধারাবাহিকতায় প্রথম যে বৈশিষ্ট্য বা অবজেক্টিভস সেটি হচ্ছে হায়ার ইল্ড। হায়ার ইল্ড, হায়ার ইল্ড মানে উচ্চতর ফলনশীল। উদ্ভিদ সুপ্রজনন বিদ্যার প্রধান যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটি হচ্ছে গতানুগতিক যে ফসল রয়েছে সেই ফসল থেকে অধিকতর উৎপাদনশীল ফসলের জাত উদ্ভাবন করা। কারণ আমাদের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সে অর্থে আবাদি জমির পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। কারণ অধিক জনসংখ্যার খাদ্য ঘাটতি পূরণ করা, তাদের বসবাসের জন্য জমি ব্যয় করা, এর ফলে আমাদের জমিগুলি প্রতিনিয়ত কমে যাচ্ছে। এই অল্প পরিমাণ জমিতেই আমাদের অধিকতর ফসল উৎপাদন করতে হয়। সেই জন্যই উদ্ভিদ সুপ্রজননের প্রধান যে লক্ষ্য থাকে সেই লক্ষ্য হচ্ছে বর্তমান ফসলের তুলনায় অধিকতর ফসল উৎপাদন উপযোগী উদ্ভিদের জাত উদ্ভাবন করা। এই প্রথম লক্ষ্যটি বিবেচনা করেই উদ্ভিদ সুপ্রজননবিদ তাদের উদ্ভিদ সুপ্রজনন করে থাকেন, অর্থাৎ উদ্ভিদের কৌলিক পরিবর্তন করে থাকেন। তার প্রধান উদ্দেশ্য থাকে কি?
হায়ার ইল্ড বা অধিক উৎপাদনশীলতা। এরপর যে বিষয়টি থাকতে হয় ডেভেলপড কোয়ালিটিস। ডেভেলপড কোয়ালিটিস, ডেভেলপড কোয়ালিটিস, ডেভেলপড কোয়ালিটিস অর্থাৎ উন্নত গুণগত বৈশিষ্ট্য। আমরা একটি উদ্ভিদের যদি ফসলের গুণগত মান নির্ধারণ করতে না পারি তাহলে সেই ফসলের ব্যবহারিক যে উপযোগিতা সেটি বৃদ্ধি পায় না। সেই জন্য উদ্ভিদ প্রজননবিদ এবং কৃষিবিদ উভয়েরই প্রধান আরও একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য স্থির করে থাকেন যেন উৎপাদিত ফসলের গুণগত মান বৃদ্ধি পায়। কারণ উদ্ভিদের গুণগত মান বৃদ্ধি পেলেই সেই ফসলটি আমাদের ব্যবহারিক জীবনে বা প্রাত্যহিক জীবনে ব্যবহারের উপযোগী হয়ে ওঠে। এছাড়া আমরা এছাড়া উদ্ভিদের যদি গুণাগুণের মান ঠিক না থাকে, গুণগত মান ঠিক না থাকে, তাহলে কিন্তু সেই ফসলটি আমরা উপযোগিতা করতে পারি না বা ব্যবহার করতে পারি না। সেই জন্য উদ্ভিদের গুণগত মান অবশ্যই বৃদ্ধি করতে হয়। যদি আমরা উদাহরণস্বরূপ আমরা দেখি, আমরা কি করে থাকি, আমরা যদি হুইটের দিকে দেখি বা গমের দিকে তাকাই, গম একটি দানাদার জাতীয় শস্য। গম একটি দানাদার জাতীয় শস্য। তো এই গমের ক্ষেত্রে আমরা কি কি ধরনের গুণাগুণ পেতে চাই? গমের ক্ষেত্রে আমরা চাই গমের দানার আকার যেন বড় হয়, এর বর্ণটা যেন ভালো হয়, গমের বেকিং অ্যান্ড মিলিং যে কোয়ালিটিস সেটা যেন উন্নত মানের হয়। তাহলে গমের ক্ষেত্রে এই ধরনের বৈশিষ্ট্যগুলি আমাদের কাম্য। আবার আমরা যদি প্যাডি বা ধানের ক্ষেত্রে চাই তাহলে আমরা দেখি ধানের কুকিং গুণাবলী কি রকম আছে সেটি আমরা লক্ষ্য রাখি। আমরা যদি ফলের দিকে তাকাই বা ফ্রুটস আমরা কোন ধরনের ফ্রুটসগুলি পছন্দ করি? যে ফ্রুটসগুলির আকার আকৃতিতে ভালো, স্বাদে গন্ধে এবং বর্ণে আকর্ষণীয়, সেই ধরনের ফ্রুটসগুলি আমরা বেশি পছন্দ করে থাকি। এরপরে আবার আছে শাক সবজি এবং ফুল। শাক সবজি এবং ফুল প্রধান অসুবিধা হচ্ছে এরা দ্রুত পচে যায়। শাক সবজি এবং ফুল দ্রুত পচে যায়, সেই জন্য প্লান্ট ব্রিডাররা লক্ষ্য রাখেন যেন শাক সবজি এবং ফুল সংরক্ষণশীলতা একটু দীর্ঘায়িত হয়, যেন দীর্ঘ সময় সংরক্ষণ করা যায়। সেই বিষয়টি লক্ষ্য রেখে কিন্তু প্লান্ট ব্রিডাররা কাজ করে থাকেন। এছাড়াও আমরা যদি আরো অনেক উদাহরণ দিতে পারি ডালের ক্ষেত্রে। ডাল জাতীয় শস্যের ক্ষেত্রে আমরা কি করে থাকি? ডাল জাতীয় শস্যের ক্ষেত্রে আমরা দেখি ডালে যেন প্রোটিনের পরিমাণ ঠিক থাকে, লাইসিনের পরিমাণ ঠিক থাকে। এইভাবে প্রত্যেকটা ক্রপসের ক্ষেত্রেই প্লান্ট ব্রিডার বা উদ্ভিদ প্রজননবিদগণ শস্যের যে বা ফসলের যে গুণাগুণ রয়েছে সেই গুণগত মান যেন নিশ্চিত হয় সেই বিষয়টির উপর খেয়াল রাখতে হয়। শুধু ফলন বৃদ্ধি করলাম কিন্তু এখানে গুণগত মানের কোনো পরিবর্তন হলো না, তাহলে কিন্তু আমাদের সেই ফসলের উদ্ভিদ সুপ্রজননের মধ্যে তেমন কোনো লাভ হবে না। সেই জন্য ডেভেলপড কোয়ালিটিস একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবেও পরিগণিত হয়েছে। এরপরে আসো ডিজিজ অ্যান্ড পেস্ট রেসিস্টেন্স। উদ্ভিদ বা শস্য পর্যায়ক্রমে বা শস্য আবাদের ক্ষেত্রে প্রধান অন্তরায় হচ্ছে উদ্ভিদের রোগ ব্যাধি এবং বিভিন্ন ধরনের পেস্ট এর উপদ্রব। আমরা ফসল ফলানোর পরে প্রতিনিয়তই দেখি ফসলগুলি কোনো না কোনো রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে বা সেই উৎপাদিত ফসলগুলি বিভিন্ন ধরনের কীট পতঙ্গে নষ্ট করে ফেলছে। এতে আমাদের যেমন ফসলের ক্ষতি হচ্ছে, আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। এই ধরনের কথা চিন্তা করেই যেন আমরা আর্থিকভাবে বেনিফিশিয়ারি হই এবং ফসলের যেন কোনো ক্ষতি না হয়
সেই বিষয় বিবেচনা করে প্রজননবিদগণ এমন একটি উদ্ভিদ উৎপাদন করতে সক্ষম হয়েছেন যে উদ্ভিদগুলি নিজে নিজেই রোগ প্রতিরোধ ক্ষমতা হয়ে সম্পূর্ণ হয়ে থাকবে এবং পেস্ট কন্ট্রোল আপনা আপনি করে থাকবে। সেই রকম কিছু উদ্ভিদ রয়েছে, যেমন গমের মরিচের ক্ষেত্রে আমরা যদি দেখি, মরিচের রাস্ট ডিজিজ বা মরিচা রোগ, এই রোগটির কারণে যেমন কোলেট্রোট্রিকাম ছত্রাক দ্বারা এই রোগটি হয়ে থাকে। তো এই রোগটি হওয়ার কারণে মরিচের উৎপাদন অনেকাংশেই ব্যাহত হয় বা বিনষ্ট হয়ে যায় সমস্ত ফসলের ক্ষেত। সেই জন্য বিজ্ঞানীগণ কি করলেন, যেন মরিচটি ওই ধরনের রোগ থেকে আপনা আপনি নিজেকে সহ্য করতে পারে বা রোগ প্রতিরোধী করতে পারে, সেই বিষয়ে লক্ষ্য রেখেই মরিচ রোগ প্রতিরোধী জাত উৎপাদন করা সম্ভব হয়েছে। ঠিক তেমনি তামাক গাছের ক্রাই ট্রানজেনিক জিন, তামাক গাছে ক্রাই ট্রানজেনিক জিন ব্যবহার করে একটি উপসি জাতের তামাক গাছ উৎপাদন করা হয়েছে। ঠিক তেমনি তুলা, ভুট্টা, এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রেও একই জিনিস মাথায় রাখা হয়েছে, যেন এরা রোগ এবং কীট পতঙ্গ প্রতিরোধী জাত হয়। এর ফলে আমাদের অতিরিক্ত পেস্ট নিধনের জন্য পেস্টিসাইডস বা উড নিধনের জন্য হার্বিসাইডস এবং বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধের জন্য কেমিক্যালস ইউজ করতে হয় না। এর ফলে কি হলো, পরিবেশের ভারসাম্য বজায় রাখলো এবং উৎপাদনের মানব বৃদ্ধি পেল, আমরা আর্থিকভাবে বেনিফিশিয়ারি হয়ে গেলাম। সেই জন্য আমাদের প্রজনন বিদ্যার আরো একটি লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ডিজিজ অ্যান্ড পেস্ট রেজিস্ট্যান্স ভ্যারাইটি উদ্ভাবন করা। এর পরবর্তী যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে অ্যাগ্রোনমিক ট্রেডস। অ্যাগ্রোনমিক ট্রেডস অর্থাৎ কৃষিতাত্ত্বিক বৈশিষ্ট্য। অ্যাগ্রোনমিক ট্রেডস হচ্ছে কৃষিতাত্ত্বিক বৈশিষ্ট্য। কৃষিতাত্ত্বিক বৈশিষ্ট্য কি? আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের চারপাশের ফসলের দিকে একটু তাকাই, তাহলে দেখি আমরা বিভিন্ন ফসলের জন্য বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যগুলি পেয়ে থাকি এবং পেতে চাই। বিভিন্ন ফসলের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। উদাহরণ দিলে আমরা অবশ্যই ভালো করে বুঝতে পারবো। আমরা চাই ডাল জাতীয় যে সমস্ত উদ্ভিদ রয়েছে, দানা শস্য যে জাতীয় উদ্ভিদ রয়েছে, সেই উদ্ভিদ সমূহ যেন উচ্চতায় কম থাকে, এরা যেন ব্রাঞ্চিং হয় বা শাখা প্রশাখা সম্পন্ন হয়। এই সমস্ত ফসলের জাতের মধ্যে যেন কুশির পরিমাণ বেশি আসে। কুশির পরিমাণ বেশি আসলে কি হবে, দানা শস্য বেশি হবে এবং এরা যেন সহজেই নেতিয়ে না পড়ে। আমরা এই ধরনের বৈশিষ্ট্যগুলি পেতে চাই ডাল জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে। যদি ব্রাঞ্চিং বেশি হয় তাহলে সেখানে কি হবে, কুশি বেশি হবে, কুশির সংখ্যাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। আবার যদি নেতিয়ে না পড়ে তাহলে উদ্ভিদটি খাড়া থাকবে, খাড়া থাকলে ফসলের উৎপাদন বেড়ে যাবে। এই ধরনের বৈশিষ্ট্যগুলি আমরা ডাল জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে চাই। তো আর একটা উদ্ভিদের আমরা উদাহরণ দেই, আমরা পাটের ক্ষেত্রে আমরা কি পেতে চাই? পাটের ক্ষেত্রে আমরা চাই পাট যেন অধিক লম্বা হয় এবং নন ব্রাঞ্চিং হয়, অশাখ বা নন ব্রাঞ্চিং হয় এবং অধিক লম্বা হয়। এর ফলে কি হয়, যদি পাট যত লম্বা হবে পাটের আঁশ তত ভালো হবে এবং বেশি হবে। আর ব্রাঞ্চিং যদি হয়ে যায় তাহলে সেখানে পাটের আঁশের মানও কমে যায়, নিম্নমানের হয়ে যায়। এই কারণে আমরা একটি ফসলের জন্য একটি নির্দিষ্ট কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পেতে চাই। এই ধরনের বিষয়টিকে আমরা বলে থাকি অ্যাগ্রোনমিক ট্রেডস। তো উদ্ভিদ প্রজননবিদ উদ্ভিদ প্রজননের ক্ষেত্রে বা সুপ্রজননের ক্ষেত্রে এই বিষয়সমূহ চিন্তা করে থাকেন এবং সেই
লক্ষ্যকে সেট করেই তারা উদ্ভিদ সুপ্রজনন করে থাকে। এর পরবর্তী যে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে সেটি হচ্ছে চেঞ্জ অফ ম্যাচুরিটি টাইম। চেঞ্জ অফ ম্যাচুরিটি টাইম। চেঞ্জ অফ ম্যাচুরিটি টাইম। এখন এই যে উদ্ভিদের পরিপক্কতা কালের পরিবর্তন, চেঞ্জ অফ ম্যাচুরিটি টাইম অর্থ হচ্ছে উদ্ভিদের পরিপক্কতা কালের পরিবর্তন। উদ্ভিদের পরিপক্কতা কালের পরিবর্তন যদি আমরা ঘটিয়ে থাকি তাহলে কি ঘটে? তাহলে আমাদের যে শস্য পর্যায়ক্রম বা ক্রপ রোটেশন সম্পূর্ণ হয়ে থাকে এবং একটি আবাদি জমিতে অধিকতর ফসল ফলানোর উপযোগিতা বৃদ্ধি পায়। উদাহরণসমূহ আমরা দিতে পারি গমের যে নামি জাত বা লেট ভ্যারাইটি, হুইটের ক্ষেত্রে, গমের ক্ষেত্রে লেট ভ্যারাইটি। এই লেট ভ্যারাইটি উদ্ভাবিত হওয়ার ফলে কি সম্ভব হয়েছে? লেট ভ্যারাইটি উৎপাদন সম্ভব হওয়ার ফলে আমরা প্যাডি, হুইট, অর্থাৎ ধান, গম, ধান, এইভাবে আমরা পর্যায়ক্রমে একটি শস্য প্রত্যাবর্তন করতে পারি। একবার আমরা প্যাডি বা ধান উৎপাদন করলাম, এরপর আমরা গম উৎপাদন করলাম, সেই জমিতে আবার ধান, আবার গম, এইভাবে আমাদের চলতেই থাকবে। এর ফলে কি হচ্ছে? একই জমিতে উৎপাদনের বিভিন্ন ধরনের ফসল ফলানোর উপযোগিতা বৃদ্ধি পেয়েছে। ঠিক তেমনি শাক সবজির ক্ষেত্রেও এই ধরনের ক্রপ প্যাটার্ন এবং উন্নত ক্রপ প্যাটার্ন বৃদ্ধি পেয়েছে বা শস্য পর্যায়ক্রম ব্যবহার হয়েছে। আমরা মিক্সড ভেজিটেশন করতে পারছি। মিক্সড ভেজিটেশন বা মিক্সড ক্রপিং হচ্ছে একই জমিতে একসাথে অনেকগুলি ফসলের চাষাবাদ করার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সব কিছুই সম্ভব হয়েছে উদ্ভিদ সুপ্রজনন বিদ্যার উন্নয়নের মাধ্যমে। সেজন্য আমরা যদি ম্যাচুরিটি টাইমের পরিবর্তন না করতে পারি তাহলে কি ঘটবে? তাহলে আমাদের ধানের যদি পরিপক্কতা কাল 6 মাস সাপোজ হয়ে যায়, তাহলে কিন্তু 1 বছরের 6 মাস ধান পাকতেই লাগলো। তারপরে ওই জমিতে আমরা সেই ধানগুলি কাটতে হবে, আবার অন্য ফসলের জন্য চাষাবাদ করতে হবে, আবার সেই অন্য একটি ফসল ফলাতে হবে। তাহলে কিন্তু অনেক দীর্ঘ একটি সময় চলে গেল একটি ফসল ফলাতেই বা উৎপাদন করতে। সেজন্য আমরা যদি ধানের যে ম্যাচুরিটি পরিমাণ কমিয়ে আনতে পারি, ধরলাম 3 মাসে ধান রোপণ করব এবং আমরা ফসল পেয়ে যাব, তাহলে কি হচ্ছে? বাকি 3 মাসে আমরা অন্য ধরনের উদ্ভিদ বা শস্য চাষাবাদের জন্য সুযোগ হয়েছে। কেননা আমাদের জমির পরিমাণ তো নির্দিষ্ট, সেই নির্দিষ্ট জমিতেই আমাদের অধিক ফসল ফলাতে হবে এবং অধিক ফলনশীল ফসলও আমরা চাষ করতে হবে। সেই জন্য চেঞ্জ অফ ম্যাচুরিটি টাইম একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টিও কিন্তু আমাদের শস্য পর্যায়ক্রমে উদ্ভিদ সুপ্রজননের ক্ষেত্রে মাথায় রেখে কাজ করতে হয়। এর পরবর্তীতে যে বৈশিষ্ট্যটি রয়েছে ফটো ইনসেনসিটিভিটি। অর্থাৎ আলোক অসংবেদনশীলতা। বা আলোক অসংবেদী জাত। বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে বা ফসল রয়েছে যারা আলোর প্রতি সংবেদনশীল, অর্থাৎ নির্দিষ্ট আলোতে নির্দিষ্ট ফসলের ফুল ফুটে এবং নির্দিষ্ট আলো না থাকলে বা তাপমাত্রা না থাকলে সেই সমস্ত উদ্ভিদের কিন্তু ফুলও ফুটে না বা ফসলও উৎপাদন হয় না। সেই জন্য ফটো ইনসেনসিটিভিটি একটি গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান
কালের জন্য এবং উদ্ভিদ প্রজনন বৃদ্ধির জন্য। যদি আমরা গমের ক্ষেত্রে তাকাই, গমের ক্ষেত্রে আলো এবং তাপ দুটি অসংবেদী জাত উৎপাদন করা সম্ভব হয়েছে। আবার ধানের ক্ষেত্রেও আলোক অসংবেদী জাত উৎপাদন করা সম্ভব হয়েছে। এই যে আলোক অসংবেদী জাত উৎপাদন করা সম্ভব হওয়ার কারণে কি ঘটলো, আমরা প্রায় সারা বছরই গম, ধান এর আবাদ করতে পারছি। এটা যদি না হতো তাহলে আমরা নির্দিষ্ট ঋতুতে বা নির্দিষ্ট পরিমাণ আলোর সময়েই ওই ধান বা গম আবাদ করতে হতো। তা না হলে আমরা কিন্তু ধান এবং গম কিন্তু ফসল পেতাম না। তো উদ্ভিদ সুপ্রজননবিদের আরেকটি গুরুত্বপূর্ণ সাফল্য হচ্ছে এই যে ফটো ইনসেনসিটিভিটি, আলোক অসংবেদী জাত, এই আলোক অসংবেদী জাত উৎপাদন করা। এর ফলে আমরা প্রায় সারা বছরই ধান রোপণ করতে পারি। দেখুন, ধানের রবি, খরিফ উভয় ধরনের জাতি বর্তমানে রয়েছে। এরপর যে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে সেটি হচ্ছে ইউনিফর্ম ম্যাচুরিটি। ইউনিফর্ম ম্যাচুরিটি কি? অর্থাৎ একটি ধানের বা একটি গমের যে ফসলের চিন্তা করো না কেন, একটি জমিতে যদি সমস্ত ক্ষেতে একই ফসল একই সময়ে পরিপক্ক হয় তাহলে সুবিধা কি? তাহলে সুবিধা হচ্ছে আমরা একসাথে ওই ক্ষেতের বা ওই জমির ফসলগুলি আমরা কেটে ফেলতে পারছি এবং ফসলগুলি আহরণ করতে পারছি। যদি এমন হয় একটি খণ্ড জমিতে তুমি ধান রোপণ করলে, সাপোজ এই একটি জমি, এই জমিতে তুমি ধান রোপণ করলে, দেখা গেল যে এই হচ্ছে ধানের সারি, আমরা সারি করে ধানের রোপণ দেখলাম। এই সারির ধানটি পেকে গেছে, অর্থাৎ এটা কাটা যাবে। এটা আবার কাঁচাই রয়েছে, অর্থাৎ এই জমির ধানটা ঠিক মতো পরিপক্ক হয় না। তার মানে আমরা এটাকে টিক চিহ্ন দিচ্ছি, মানে কাটা যাবে। এটা আমরা ক্রস দিলাম, কাটা যাবে না। এখানে আমরা টিক চিহ্ন দিলাম, এটাও কাটা যাবে। এই সারিটা আমরা টিক চিহ্ন দিলাম না, ক্রস দিলাম, কাটা যাবে না। তার মানে এক খণ্ড জমির মধ্যে দেখো কিছু কিছু সারি ধান কাটার উপযোগী হয়েছে, আবার কিছু কিছু সারিতে, একই জমিতে কিছু সারিতে ধানগুলি পাকেনি বা কাটার উপযোগী হয়নি। এটা আমরা লাইনের ক্ষেত্রে বললাম। এরকম যদি সমস্ত ক্ষেত্রেই এরকম হয়, কিছু অংশ পেকে গেছে, কিছু অংশের ধান পাকেনি বা পরিপক্ক হয়নি, তাহলে কিন্তু ইউনিফর্মিটি থাকলো না বা একই সময়ে পরিপক্কতার যে বিষয়টি সেটি থাকলো না। এতে কি হয়? এতে অসুবিধাটা কি? এর প্রধান অসুবিধা হচ্ছে এই জমির ধান বা এই জমির ফসল আমরা একসাথে কাটতে পারবো না, আমাদের ফসল তুলতে অসুবিধা হবে। তাহলে আমাদের শ্রম বেশি লাগবে, আমাদের শ্রমিক বেশি লাগবে। এছাড়াও বর্তমান যুগে যে চাষাবাদ করা হয় যান্ত্রিক উপায়ে, অনেকটাই যান্ত্রিক উপায়ে আমাদের আবিষ্কৃত হয়েছে। সে যান্ত্রিক উপায়ে আমরা কিন্তু ফসল কাটতেও পারি। তাহলে যদি এই একই জমিতে একই ফসল বিভিন্ন সময়ে পেকে যায়, তাহলে কিন্তু সেই যন্ত্রচালিত উপাদান দিয়েও আমরা কাটতে পারছি না। তাহলে আমাদের ফসলের কাটতে সময় বেশি লাগছে, আমাদের ব্যয় বেশি হচ্ছে, আমাদের বিভিন্ন ধরনের অসুবিধা হচ্ছে। সেই জন্য বিজ্ঞানীগণ কি করেছেন, যেন একটি জাতের একটি জমিতে সমস্ত ফসল একই সাথে পাকে, সেই দিকে লক্ষ্য রেখে ইউনিফর্ম ম্যাচুরিটির কথা চিন্তা করা হয়েছে। ওকে, এরপর আসো সিড ইনডেহিসেন্স। সিড ইনডেহিসেন্স
সিড ইনডেহিসেন্স অর্থাৎ ঝরে পড়া বৈশিষ্ট্য। বিশেষ করে যেমন ডাল জাতীয় যে সমস্ত শস্য রয়েছে, সেই ডাল জাতীয় শস্যের প্রধান বৈশিষ্ট্য বা অসুবিধাও তোমরা বলতে পারো, সেটা বীজটা যখন পরিপক্ক হয়, সেই পরিপক্ক হলে সেই ডাল জাতীয় শস্য ঝরে পড়ে যায়, বোটা থেকে ঝরে পড়ে যেতে পারে বা পট থেকেও পড়ে যেতে পারে বা ঝাঁকি লাগলেও পড়ে যেতে পারে যখন সেই ফসলটি বা ডাল জাতীয় ফসলটি পরিপক্ক হয়। যেমন অরহর, মুগ, এই সমস্ত ফসলের ক্ষেত্রে আমি উদাহরণটি দিচ্ছি। তাহলে কি হচ্ছে, একটি জমির মধ্যে এই ডাল জাতীয় ফসল চাষ করলে সেগুলি যখন ম্যাচুরিটি হয়ে গেল, তখন আপনি সিড বা বীজ ঝরে পড়ল। এই সিড ঝরে পড়া আমাদের আর্থিকভাবেও যেমন ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, আমাদের ফসলের পরিমাণও কিন্তু কমে যায়। সেই জন্য প্লান্ট ব্রিডার বা উদ্ভিদ সুপ্রজনন বিদগণ কি চিন্তা করে থাকেন, একটি ফসলের সহজেই যেন সেই সিড বা বীজ ঝরে না পড়ে। তো এই বিষয়টি চিন্তা করেই উদ্ভিদটি উৎপাদন করা হবে বা উদ্ভাবন করা হবে, যেন এই বীজের মধ্যে ঝরে পড়ার টেন্ডেন্সি কম থাকে। পরিপক্ক হবে কিন্তু সে ফসলের সাথেই বা গাছের সাথেই থেকে যাবে, ঝরে পড়বে না। সেই বিষয়টিও এখন কিন্তু সময়ের দাবি। এরপরে নাম্বার 9 যে বৈশিষ্ট্য, সেটি হচ্ছে লিমিটেড ভেজিটেটিভ গ্রোথ। অর্থাৎ আঙ্গিক বৈশিষ্ট্য আমরা সীমিত রাখতে চাই। কিছু কিছু উদ্ভিদ চাই যে উদ্ভিদগুলি আকারে বড় হলে আমাদের জন্য আর্থিকভাবে লাভবান হয়। যেমন পাট জাতীয় শস্যের ক্ষেত্রে বললাম, সেটা যদি দীর্ঘ হয়, লম্বা হয় এবং নন ব্রাঞ্চিং হয়, সেটা আমাদের জন্য ভালো। কিন্তু আমরা নিশ্চয়ই চাইবো না যেন ধান বা আমাদের যে অরহর বা গম, ডাল জাতীয় শস্য বা তুলা, এই যে ডাল, তুলা, গম, এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে আমরা চাই যেন এরা ডোয়ার্ফ থাকে বা একটু খড়বাকৃতির জাত থাকে। এই ডোয়ার্ফ বা খড়বাকৃতির জাত থাকলে সুবিধাটা কি? সুবিধা অনেক রয়েছে। তাহলে আমাদের ফসল চাষাবাদ করার ক্ষেত্রেও সুবিধা হয়, পরিচর্যার ক্ষেত্রেও সুবিধা হয় এবং আমরা ফসল সহজেই তুলতে পারি, সংগ্রহ করতে পারি। এর ফলে আমাদের কম পরিশ্রম লাগে, কম লেবার কস্ট হয়। সেই জন্য আমরা কি চাই, ডাল জাতীয়, তুলা জাতীয় যে সমস্ত উদ্ভিদ রয়েছে তাদের জাতটা বা ভ্যারাইটি যেন একটু খড়বাকৃতির হয়। সেই লক্ষ্যে আমরা কি করে থাকি, যে লিমিটেড ভেজিটেটিভ গ্রোথ, অর্থাৎ আঙ্গিক যে গঠন সেটা যেন একটু সীমিত থাকে, খড়বাকৃতির হয়। এই বিষয়টিও কিন্তু উদ্ভিদ সুপ্রজননের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে সেন্স অফ ডরমেন্সি। ডরমেন্সি মানে, ডরমেন্সি শব্দের অর্থ হচ্ছে সুপ্ত অবস্থা। সুপ্ত অবস্থা কি? একটি সিড বা বীজ কতদিন পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে, অর্থাৎ চারা গজানোর আগ পর্যন্ত যে সময়টা, তাকে বলা হয় বীজের সুপ্ত অবস্থা। কিছু কিছু উদ্ভিদ রয়েছে যেমন ধান, যব, গম, এই সমস্ত বীজের ক্ষেত্রে আমরা যদি উদাহরণটি দেই তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। ধান, যব, গম যখন পরিপক্ক হয়, পরিপক্ককালীন সময়ে যদি বৃষ্টিপাত হয় তাহলে কি ঘটে, সেই ধান, যব, গমের অঙ্কুরোদ্গম শুরু হয়ে যায়, অর্থাৎ গাছে থাকা অবস্থাতেই সেই বীজ থেকে চারা গজাতে থাকে। ব্যাপারটি খেয়াল করো। এই যে ধান আমরা তুলতেও পারলাম না,
ধানটি পরিপক্ক হয়ে গেছে, সাথে সাথে বৃষ্টিপাত হলো, বৃষ্টি হলেই ধানের অঙ্কুরোদ্গম শুরু হয়ে যায়। এর ফলে কি হচ্ছে, ওই ফসলের ব্যবহারের যে উপযোগিতা সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, আমরা ওই ফসলটি ব্যবহার করতে পারছি না। সেই জন্য বিজ্ঞানীরা চিন্তা করলেন যে এই সমস্ত ফসলের ক্ষেত্রে আমাদের ডরমেন্সি টাইম বা ডরমেন্সি পিরিয়ডটি একটু দীর্ঘকায় যদি করা যায় বা অধিক সময় ব্যাপী হয়ে থাকে এদের ডরমেন্সি পিরিয়ড, তাহলে কি হয়, বৃষ্টিপাত হলেও যেন বা ফেভারেবল কন্ডিশন হলেও যেন তখন তাদের সুপ্তাবস্থা ভেঙে না যায়। সেই বিষয়টি খেয়াল করেই কিন্তু চেঞ্জ অফ ডরমেন্সি বা বীজের সুপ্তাবস্থা পরিবর্তন করার প্রয়োজন হয়েছে। এছাড়াও আরো অন্যান্য উদ্ভিদ রয়েছে যে উদ্ভিদ সমূহের ডরমেন্সি টাইম আরো অনেক বেশি, সেই জন্য সেই উদ্ভিদগুলোর ক্ষেত্রে ডরমেন্সি যেন দ্রুতই বিনষ্ট করা যায় তার মেকানিজমও কিন্তু আমাদের জানা থাকতে হবে। তা না হলে কি হবে, ডরমেন্সি টাইম যদি না থাকে তাহলে একটি সিড আর কখনোই অঙ্কুরোদ্গম করবে না বা অঙ্কুরোদ্গমের সময়টি অনেক দীর্ঘায়িত হবে। তাহলে আমাদের ওই জাতের ফসল পেতে কিন্তু বছরের পর বছর অপেক্ষা করতে হবে, শুধুমাত্র ডরমেন্সি পিরিয়ড যদি বেশি থাকে। সেজন্য আমাদের দুটি চিন্তা করতে হবে, যেন এমন ডরমেন্সি পিরিয়ড না হয় যেন ফসল থাকার সাথে সাথেই সেটি অঙ্কুরোদ্গম শুরু হয়ে গেল, আবার এমন একটি ডরমেন্সি পিরিয়ড রয়েছে যেন যেটা অনেক সময় লাগে সেই ফসলটি চাষাবাদ করার জন্য বা ডরমেন্সি পিরিয়ডটি ব্রেক করার জন্য। এরপরে যে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব বা উদ্দেশ্যটি, অফ সিজনাল ভ্যারাইটিস। অফ সিজনাল ভ্যারাইটিস। অফ সিজনাল ভ্যারাইটিস কি? আমরা জানি গম একটি খরিফ শস্য, গ্রীষ্মকালে এই শস্যটি হয়ে থাকে। কিন্তু বিজ্ঞানীগণ কি করেছেন, এই গমের আরো কিছু ভ্যারাইটি উৎপাদন করেছেন। এই ভ্যারাইটি উৎপাদন করার কারণে কি ঘটেছে, এই ভ্যারাইটি উৎপাদন করার কারণে গম আমরা রবি এবং খরিফ উভয় সিজনেই চাষাবাদের জন্য উপযোগী করে তুলেছেন। ঠিক তেমনি ধানের অনেকগুলি খরিফ এবং রবি ভ্যারাইটিস রয়েছে, যার ফলে আমরা সারা বছরই কি করতে পারি, ধান এবং গম চাষাবাদ করতে পারি। সেজন্য অফ সিজনাল যে ভ্যারাইটিস গুলি উৎপাদন করাও এটা কিন্তু একটি চ্যালেঞ্জিং বিষয়। সেই চ্যালেঞ্জটিও কিন্তু উদ্ভিদ সুপ্রজননবিদরা গ্রহণ করেছেন এবং তারা সাফল্যমণ্ডিত হয়েছেন। এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্যালাইনিটি স্ট্রেস ময়েশ্চার টলারেন্স। স্যালাইনিটি, স্ট্রেস, ময়েশ্চার টলারেন্স। স্যালাইনিটি অধিক লবণাক্ততা সম্পূর্ণ যে সমস্ত জায়গা, অধিক স্ট্রেস বা যে অংশে যে ফসলের জমিতে ফসল সহজেই হয় না বা আর্দ্রতা বেশি রয়েছে বা জলবদ্ধতা রয়েছে, এই ধরনের জমিতে কিভাবে স্যালাইনিটি, স্ট্রেস এবং ময়েশ্চার টলারেন্স ভ্যারাইটি উৎপাদন করা যায় সেই বিষয়টি কিন্তু বিজ্ঞানীগণ সাফল্যমণ্ডিত হয়েছেন। বিজ্ঞানীগণ দেখেছেন যে কিছু কিছু জাতের ধান যেগুলি আমাদের স্বাদু পানিতে হয় কিন্তু লবণাক্ত পানিতে হয় না, সেই জন্য বিজ্ঞানীগণ এরকম কিছু ধানের জাত উদ্ভাবন করেছেন যেগুলি স্বাদু পানিতে বা স্বাদু জমির মধ্যেও আবাদ করা যায়, আবার সেগুলিকে আবার
স্যালাইনিটি বা লবণাক্ত পরিবেশেও চাষাবাদের উপযোগী করা যায়। সেজন্য স্যালাইনিটি স্ট্রেস এবং ময়েশ্চার টলারেন্স জাতও কিন্তু আমাদের বর্তমান বৃক্ষ প্রজনন বিদ্যার মাধ্যমে উৎপাদন করা সম্ভব হয়েছে। রিমুভাল অফ টক্সিনস। কিছু কিছু ফসল রয়েছে, সেই ফসল সমূহ আমাদের জন্য খুবই উপকারী এবং আমাদের প্রয়োজনীয়। সেই ফসলের আরো কিছু খারাপ গুণাবলী রয়েছে। খারাপ গুণাবলী বলতে বুঝবো সেখানে কিছু টক্সিক সাবস্টেন্স রয়েছে বা বিষক্রিয় উপাদান রয়েছে। সেই বিষক্রিয় উপাদানগুলি আমাদের জন্য ক্ষতিকারক বা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সেজন্য বিজ্ঞানীগণ কি করেছেন, এই যে কিছু কিছু গুরুত্বপূর্ণ উদ্ভিদ রয়েছে বা শস্য রয়েছে যার সেই টক্সিক সাবস্টেন্স বা বিষক্রিয়া উপাদানগুলি রিমুভ করা বা অপসারণ করা সম্ভব হয়েছে। আমরা একটু উদাহরণ দেই। ল্যাথাইরাস স্যাটিভাস একটি খেসারির ডাল। এই খেসারির ডালের মধ্যে একটি বিষক্রিয় উপাদান থাকে। সেই বিষক্রিয় উপাদানটা কি বিএন অক্সাইলামিন অ্যালানিন। ভালো করে খেয়াল করো, এই ল্যাথাইরাস স্যাটিভাস খেসারির মধ্যে বিএন অক্সাইলামিন অ্যালানিন অর্থাৎ বিওএ এই বিষক্রিয় উপাদানটি উপস্থিত থাকে। এই বিষক্রিয় উপাদানটি থাকার কারণে কি হয়, আমরা যখন খেসারির ডাল খাই তখন আমাদের প্যারালাইসিস বা লেথারিজম নামে একটি ডিজিজ হয়ে থাকে অতিরিক্ত যদি আমরা খাই। কেন হয়? কারণ সেই খেসারির ডালের মধ্যে এই উপাদানটি রয়েছে, এটি একটি টক্সিক সাবস্টেন্স। আরো একটি উদাহরণ দিই, আমাদের মাস্টার্ড অয়েল বা সরিষার তেল, মাস্টার্ড অয়েলের মধ্যে ইউরিক অ্যাসিড থাকে। এই ইউরিক অ্যাসিডটাও মাস্টার্ড অয়েল বা সরিষার তেলের একটি বিষক্রিয় উপাদান। তো বিজ্ঞানীরা কি করলেন, এই যে খেসারির ডাল থেকে এই বিষক্রিয় উপাদানটি রিমুভ করলেন। সিমিলারলি ভোজ্য তেল উপযোগী করার জন্য সরিষার তেল হতে ইউরিক অ্যাসিড রিমুভ করে দিলেন। এর ফলে কি হলো, এর ফলে আমরা যে ফসলটি পেলাম বা শস্যটি পেলাম তার মধ্যে কোনো টক্সিক সাবস্টেন্স আর রইল না, সেটা আমাদের জন্য আর ক্ষতিকারক হলো না। আমরা অনায়াসেই সেই খেসারির ডাল খেতে পারি বা সরিষার তেল আমরা খেতে পারি। এইভাবে কিন্তু উদ্ভিদ সুপ্রজনন বিদগণ তাদের লক্ষ্য স্থির করে থাকে। এরপরে আরো একটি বিষয় আমরা আলোচনা করব, সেটি হচ্ছে রিডাকশন ডিউরেশন অফ হারভেস্ট। অর্থাৎ ফসল ফলানোর যে সময়, সেই ফসল ফলানোর সময়টাকে আমরা কমিয়ে আনা, টাইমটাকে কমিয়ে আনা। এর ফলে কি হয়, একটি ফসল যদি জমিতে দীর্ঘ সময় যাবত রাইপেনিং করতে বা কেটে তুলতে সময় লাগে, সাপোজ ধরলাম একটি ফসল জমিতে আবাদ করলে সেটি 6 মাস পরে পরিপক্ক হবে। এই যে দীর্ঘ সময়, এই দীর্ঘ সময় কি করতে হচ্ছে, আমাদের একটি জমিতে একটি ফসল অধিক সময় ধরে অবস্থান করছে, তারপরে সেখানে ফসলটি পরিচর্যা করার জন্য আমাদের ব্যয় হচ্ছে, আমাদের শ্রমিকের জন্য টাকা দিতে হচ্ছে, ইনসেকটিসাইড হার্বিসাইডস এই জন্য টাকা দিতে হচ্ছে। এছাড়াও কি হচ্ছে, অনেক সময় ঝড় বৃষ্টি যদি বেশি হয় সেক্ষেত্রেও ফসলটি
নষ্ট হয়ে যাচ্ছে। তাই উদ্ভিদ সুপ্রজননবিদগণ কি করেছেন, সেই সব ফসলের হারভেস্ট পিরিয়ডটা কমিয়ে ফেলেছেন। হারভেস্ট পিরিয়ড কমানোর ফলে কি হলো, আমাদের আর অতিরিক্ত এই ফসল ফলানোর ব্যয়ভার গ্রহণ করতে হচ্ছে না। অধিকন্তু আমরা দ্রুত ফসলটি আমাদের ঘরে তুলতে পারছি এবং সেই ফসলটি ব্যবহার করতে পারছি। তাহলে দেখো, উদ্ভিদ প্রজননবিদগণ এই বিষয়টিও কিন্তু মাথায় রেখেছে। এরপরে আসো উইন্টার টলারেন্স। উইন্টার টলারেন্স ভ্যারাইটি। উইন্টার টলারেন্স, উইন্টার মানে অতিরিক্ত শীতে কিছু কিছু ফসল অতিরিক্ত শীতে জন্মায় না। যদি অতিরিক্ত শীতে ফসল না জন্মায় তাহলে শীতের কালে আমরা কি করতে পারি না, ফসল আর চাষ করতে পারি না, তাহলে আমাদের সেই জমিটি আনএমপ্লয়েড থেকে যায়। এই কথাটি মাথায় রেখেও উদ্ভিদ সুপ্রজননবিদগণ কি করেছেন, যেন অতিরিক্ত শীত বা শীতকালেও ফসল ফলানো যায় সেই উপযোগী করেই উদ্ভিদ উৎপাদন করেছেন। নাম্বার 16, অ্যাডাপ্টেশন পটেনশিয়াল। অ্যাডাপ্টেশন শব্দের অর্থ হচ্ছে খাপ খাইয়ে নেওয়া। আমরা জানি যে উদ্ভিদটি বিভিন্ন পরিবেশে জন্মানোর ক্ষমতা থাকে, সে উদ্ভিদটির অ্যাডাপ্টেশন ক্যাপাসিটি বা পটেন্সি খুব বেশি হয়ে থাকে। সেই ধরনের ফসলগুলি কিন্তু উদ্ভিদ প্রজননবিদদের জন্য খুবই আকর্ষণীয়। শুধু উদ্ভিদ প্রজননবিদদের জন্য নয়, কৃষকদের ক্ষেত্রেও সেই ফসলটি ফলাতে আগ্রহ বেশি থাকে। কেন আগ্রহ বেশি থাকে? কারণ সেটি সব পরিবেশেই নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তার স্যালাইনিটি, উইন্টার স্ট্রেস বা ময়েশ্চার টলারেন্স ক্যাপাসিটি বেশি, তার যদি পেস্ট অ্যান্ড ডিজিজ টলারেন্স রেজিস্ট্যান্স থাকে। এই সময় এই বিষয়গুলি যার যে উদ্ভিদের মধ্যে রয়েছে সেই ফসলটির ক্ষেত্রে বা আগ্রহ কিন্তু কৃষক থেকে শুরু করে সবারই রয়েছে। তাহলে আমরা সেই ধরনের ফসল ফলানোর চেষ্টা করে থাকি। এই বিষয়টি লক্ষ্য রেখেও উদ্ভিদ সুপ্রজননবিদগণ উদ্ভিদ সৃষ্টি করেছেন বা উদ্ভাবন করেছেন যেন এরা অ্যাডাপ্টেশন ক্যাপাসিটি খুব ভালো থাকে। তো প্রিয় ছাত্ররা, আমরা উদ্ভিদ সুপ্রজনন বিদ্যার যে উদ্দেশ্য এবং লক্ষ্য তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, অনেক উদ্দেশ্য এবং লক্ষ্য রয়েছে। সেই বিষয়গুলি মাথায় রেখেই বা চিন্তা করেই উদ্ভিদ সুপ্রজননবিদগণ একটি উদ্ভিদের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পরিবর্তন করে থাকে। শুধু একটি বিষয়ে আমরা যদি চিন্তা করি তাহলে কিন্তু সেটা উদ্ভিদের প্রজনন ও সুপ্রজননের মধ্যে পড়বে না। সেটি আমরা আর্থিকভাবে লাভবান হব না এবং কৃষকরাও কিন্তু হবে না, এবং দেশের যে অতিরিক্ত জনগোষ্ঠীর তার খাদ্যভার যোগান করাও সম্ভব হবে না। তাই উদ্ভিদ সুপ্রজননবিদদের এই সমস্ত বিষয় বা উদ্দেশ্য লক্ষ্য সামনে রেখেই একটি উদ্ভিদের কৌলিক পরিবর্তন সম্পন্ন করতে হয়। তো বলে রাখা ভালো, উদ্ভিদ সুপ্রজননবিদগণ কিন্তু অনেকাংশেই এই সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে আসছেন, স্বপ্নকে সত্যি করে দিয়েছেন। তো এই উদ্দেশ্য এবং লক্ষ্যগুলি তোমরা সুন্দর করে স্টাডি করবে, বেশি বেশি পড়বে। তাহলে কি হবে, তোমাদের যত বেশি পড়বে সেখান থেকে তোমরা ক্রিয়েটিভ আনসার করতে সুবিধা হবে। তোমরা যদি কম পড়াশোনা করো, তোমাদের জ্ঞানের পরিধি যদি কম থাকে, তাহলে কিন্তু তোমরা সহজেই আনসার করতে পারবে না। এবার একটু দেখে নেই যে ইনস্টিটিউট সমূহ এই যে উদ্ভিদ সুপ্রজনন বিদ্যাকে কাজে লাগিয়ে আমাদের জন্য এত সুন্দর উদ্ভিদ উপহার দিয়েছেন, সেই ধরনের ইনস্টিটিউট সম্পর্কে আমরা একটু জানি। তো তোমরা কিন্তু সেই ইনস্টিটিউট সম্পর্কে অবশ্যই
ভালো করে লিখবে। যেমন বি এ ইউ, BAU অর্থাৎ বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি। এরপরে আছে IRRI, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। এরা ধান নিয়ে গবেষণা করে থাকে। BRRI বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। বিনা, BINA, ওকে। এরকম আরো কিছু ইনস্টিটিউট রয়েছে, BARD, বার্ড। এরকম অনেক ইনস্টিটিউট রয়েছে যে ইনস্টিটিউট সমূহ কি করেছেন, দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন এবং এই ধরনের উদ্ভিদ সুপ্রজনন কিভাবে সহজতর হয়, কিভাবে সাফল্যমণ্ডিত হয় সেই বিষয় নিয়ে এরা গবেষণা করেন। এই ইনস্টিটিউট সম্পর্কে তোমরা অবশ্যই জানবে এবং বিস্তারিত পড়াশোনা করবে। তো প্রিয় ছাত্ররা, আজকে আমার ক্লাস এই পর্যন্তই। যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই আমার ইনবক্সে টেক্সট করবে। ঢাকা কলেজ পরিবার হতে উদ্ভিদ বিজ্ঞান পরিবারের পক্ষে আমাকে ক্লাসটি পরিচালনা করার জন্য নিজেকে কৃতজ্ঞ বোধ করছি। এছাড়া আমার ক্লাসটি যারা দেখছেন তাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার ক্লাসটি আজকে শেষ করছি। বেস্ট অফ লাক।